মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে বাম নেতারা, শতরূপ ঘোষ থেকে শুরু করে ওই আফরিন বেগম, এরা উস্কানি দিচ্ছে যে আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, আপনাদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না, আপনাদের মসজিদ থেকে লাউড স্পিকারগুলো মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে, এরপরে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা রাস্তায় নামুন। দুধেল গাইদেরকে তো পুলিশ কিছু করতে পারবে না, দুধেল গাইরা লাথি মারবে আমাদেরকে, এটাই নীতি ছিল। সেই নীতি এখন আর চলবে না। নতুন সরকার, সবার সরকার। আপনি যদি সভ্যভাবে সভ্য নাগরিক হয়ে রাজ্যে মাথা উঁচু করে বাঁচবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো একটা কমিউনিটি একজোট হয়ে 12টা বাজিয়ে দেবে রাস্তায় নেমে, তাহলে আপনাদের সেই ভুল ধারণা কালকে আশা করি ভেঙে গেছে। এরপরে যদি আবার কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করেন, তাহলে তার কিন্তু সেরকমভাবেই ট্রিটমেন্ট করা হবে। বাংলার পালা শুরু হয়ে গেছে, কালকে ট্রেলার দেখানো হয়েছে। এরপরে যদি কেউ মনে করে পিকচার দেখবে, তাহলে পিকচার দেখানোর জন্য একেবারে পুলিশ রেডি রয়েছে। একদম বেশ করেছে, সঠিক কাজ করেছে। আজকে বামেরা কোথায়? আজকে সেকুমাকুরা কোথায়? আজকে তৃণমূল কোথায়, যারা এতদিন বলছিলেন বিজেপি ধর্মের রাজনীতি করে? ধর্মের যদি রাজনীতি করতো তাহলে তো ওই পুরোহিতদের ভাতা বন্ধ করতো না, শুধু মুয়াজ্জিমদের ভাতা বন্ধ করতো। জমি বাড়ি বিক্রি করে একেবারে সব কিছু ক্ষতিপূরণ নেওয়া হবে, বুলডোজার চলবে, 14 পুরুষকে খেসারত দিতে হবে। তাই কোনো পাথরটা হাতে তুলে ট্রেনের দিকে ছোড়ার আগে, বাসের দিকে ছোড়ার আগে, বা পাবলিক প্রপার্টি সরকারি সম্পত্তি নষ্ট করার আগে 14 বার ভাববেন। ভাইপো খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে। আমি তো কথাটা এমনি এমনি বলিনি। রাজ্যে পালা বদলের পর কথা দিয়ে কথা রেখেছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কথা দিয়েছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের প্রচলন হবে, তিনি কথা দিয়েছিলেন মহিলাদের বাস ভাড়া মুকুব করা হবে, এছাড়াও তিনি কথা দিয়েছিলেন বুলডোজার নীতি চলবে এবং বেআইনি সমস্ত যেসব নির্মাণ রয়েছে সেই নির্মাণ ভেঙে ফেলা হবে। এছাড়াও আরজিকর মামলা নিয়েও তিনি কথা দিয়েছিলেন, সেই আরজিকরের মামলা পুনরায় খোলা হবে। কার্যত তিনি কথা দিয়ে এই সবকটি কথাই কিন্তু এতদিন পর্যন্ত রেখে এসেছেন। এই প্রেক্ষিতে বাংলার বর্তমান যা পরিস্থিতি সেই সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু থাকছে এবং আমরা সঙ্গে পেয়ে গিয়েছি দিবাকর দাকে। দাদা, অনেক স্বাগত তোমাকে ক্যাম্পেন কলিং এর পর্দায়। প্রথম যে প্রশ্নটাই উঠে আসছে সেটা হচ্ছে পুলিশদের নিয়ে একাধিক নির্দেশিকা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন এবং সরাসরি তিনি বলেছেন যে পুলিশের উপরে এরকম কথায় কথায় আক্রমণ করা যাবে না, পুলিশের ওপরে লাঠিচার্জ করা কিংবা পুলিশের গায়ে হাত তোলা যাবে না। কার্যত পুলিশকে খোলা হাতে সমস্ত কিছু হ্যান্ডেল করার তিনি যে নির্দেশ সেই নির্দেশ দিলেন। কিভাবে দেখছো বিষয়টিকে? বিজেপি ক্ষমতায় আসার আগেই বলেছিল ভয় আউট ভরসা ইন। সেখানে পুলিশ প্রশাসনকেই তো এই ল অ্যান্ড অর্ডারটা সামলাতে হয়। আমরা দেখেছি তৃণমূলের আমলে এবং তার আগে সিপিএম আমলেও পুলিশকে রাজনৈতিক দলের ক্যাডার হিসাবে এরা ব্যবহার করেছে নিজেদের স্বার্থে। পুলিশকে দিয়ে তোলাবাজি করা থেকে শুরু করে, পুলিশ কিন্তু অযোগ্য না, আমরা বারবার বলেছি। এই পুলিশ আজকে আপনারা দেখতে পেলেন কিভাবে পার্ক সার্কাসে 5 মিনিটের মধ্যে সব ঠান্ডা করে দিল। আর তৃণমূলের আমলে এই পুলিশই টেবিলের তলায় লুকাতো, শাটার নামিয়ে দোকানের ভেতরে লুকাতো। সেই পুলিশ আজকে সক্রিয়ভাবে দেখিয়ে দিল যে তারা পারে। যদি সরকারের নির্দেশ থাকে, যদি সদিচ্ছা থাকে সরকারের, তাহলে তারা কড়া হাতে মোকাবিলা করতে প্রস্তুত এবং তার নিদর্শন আমরা দেখেছি গতকালকে। তো পুলিশকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। মানুষের যে ভরসাটা আমরা যে কোনো ঘটনায় তুমি দেখেছো, রাজ্যের মানুষ দেখেছে, সেটা সিএ আন্দোলনের বিষয় হোক, ট্রেন বাস জ্বালিয়ে দেওয়া, ওয়াকআপ ইস্যুতে হরগোবিন্দ দাস চন্দন দাসকে হত্যা করা, মুর্শিদাবাদের থেকে মালদা থেকে হিন্দুদেরকে বাড়িঘর ছাড়া করা, এই কাজগুলো ঘটেছে এবং পুলিশের সামনেই ঘটেছে। সেদিনও চাইলে পুলিশ এই ঘটনাগুলো আটকাতে পারত, কিন্তু মুখ্যমন্ত্রীর দুধেল গাইদেরকে তো পুলিশ কিছু করতে পারবে না, দুধেল গাইরা লাথি মারবে আমাদেরকে, এটাই নীতি ছিল মুখ্যমন্ত্রীর। সেই নীতি এখন আর চলবে না। নতুন সরকার, সবার সরকার। আপনি যদি সভ্যভাবে সভ্য নাগরিক হয়ে রাজ্যে মাথা উঁচু করে বাঁচবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যদি ভাবেন যে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো একটা কমিউনিটি একজোট হয়ে 12টা বাজিয়ে দেবে রাস্তায় নেমে, তাহলে আপনাদের সেই ভুল ধারণা কালকে আশা করি ভেঙে গেছে। এরপরে যদি আবার কেউ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস করেন, তাহলে তার কিন্তু সেরকমভাবেই ট্রিটমেন্ট করা হবে। পুলিশকে সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। দাদা, যেরকমটাই আমরা দেখেছি যে পার্ক সার্কাসে কিভাবে এক কথায়
একটি নির্দিষ্ট কমিউনিটির যারা সদস্যরা রয়েছেন তারা রাস্তায় নামলেন, তারা একের পর এক ইট বৃষ্টি হলো পুলিশের উপরে, রীতিমতো হাতাফাই হলো, এক কথায় বলা যেতে পারে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই গোটা ঘটনাটিকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন। তুমিও কি সেইভাবেই দেখছো বিষয়টিকে? একদম পরিকল্পিত। আমি এর আগেও বলেছি এই ঘটনাগুলো এমনি এমনি ঘটে না। এরা তো এত শিক্ষিত না, এদেরকে উস্কানি দেওয়া হয়। এদেরকে বামপন্থী নেতারা উস্কানি দিয়েছে যে আপনাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেবে, যেগুলো অবৈধ নির্মাণ সেগুলো তো ভাঙতেই হবে, না হলে কালকে এই বাড়িগুলোতে যদি আগুন লাগে, কোনো দুর্ঘটনা ঘটে, তখন তো এই বামেরাই সরকারকে দায়ী করবে যে সরকার কেন এতদিন দেখেনি, সরকার কোথায় ছিল, ঘুমিয়েছিল কিনা, অবৈধ নির্মাণগুলোর কেন ভাঙা হয়নি। তো সরকার ব্যবস্থা নেবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো এটা নিয়ে মুসলমানদেরকে উস্কানি দিচ্ছে বাম নেতারা, শতরূপ ঘোষ থেকে শুরু করে ওই আফরিন বেগম, এরা উস্কানি দিচ্ছে যে আপনাদের বাড়িঘর ভেঙে দেওয়া হবে, আপনাদের রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না, আপনাদের মসজিদ থেকে লাউড স্পিকারগুলো মাইকগুলো খুলে নেওয়া হচ্ছে, এরপরে আপনাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনারা রাস্তায় নামুন। দিল্লি দাঙ্গার সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে যেভাবে উমারখালী সার্জিল ইমামরা চক্রান্তটা করেছিল, একেবারে আগে থেকে পরিকল্পিতভাবে ইট বৃষ্টি করার জন্য, পাথর ছোড়ার জন্য মজুত করে রাখা, পেট্রোল বোমা মজুত করে রাখা, সেভাবেই এদের পরিকল্পনা ছিল নতুন সরকারকে কালিমালিপ্ত করার জন্য, কলকাতাকে অশান্ত করার, যাতে নতুন সরকারের উপরে এই দায়টা চাপিয়ে দেওয়া যায়। কিন্তু পুলিশ এটা আগে থেকেই বুঝতে পেরেছিল, পুলিশের কাছে তো ইন্টেলিজেন্স থাকে, আগেও ছিল, কিন্তু আগে ওই উপর থেকে হাত বেঁধে দেওয়ার কারণে কিছু করতে পারেনি পুলিশ। কিন্তু এবার প্রথম থেকেই সরকার একেবারে গঠন হওয়ার সময় থেকেই বলে দিয়েছে এই ব্যাপারে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। আইন ব্যবস্থা বজায় রাখার জন্য পুলিশকে যা করতে হয় দলমত নির্বিশেষে, সে যদি কালকে বিজেপিরও কেউ এই ধরনের ঘটনা ঘটানোর মানসিকতা রাখে, তার বিরুদ্ধেও একই ব্যবস্থা হবে। কোন রাজনৈতিক দল, কোন রং, কোন জাতি, কোন প্রভাবশালী নেতার মদত রয়েছে সেগুলো দেখা হবে না, আইনের শাসন চলবে। একটাই কথা, বিজেপি আইনের শাসন প্রতিষ্ঠিত করবে। এতদিন শাসকের আইন ছিল, এখন আইনের শাসন চলবে। এছাড়াও শুভেন্দু অধিকারী উল্লেখ করেন যে পুলিশ মন্ত্রী হিসেবে পুলিশের গায়ে যদি একটা আঁচড় যদি লাগে, আমি যত দূর যেতে হয় তত দূর যাব। শুধুমাত্র তাই নয়, উনি বলেছেন যে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান পুলিশকে জানিয়ে করা যেতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে সবসময় পুলিশকেই আক্রান্ত করতে হবে। এই যে কাশ্মীরে আমরা দেখেছি যে সেনাবাহিনীর ওপরে পাথর ছোড়ার ঘটনা, কাশ্মীর আজকে ঠান্ডা, এবারে কি বাংলার পালা? বাংলার পালা শুরু হয়ে গেছে। কালকে ট্রেলার দেখানো হয়েছে, এরপরে যদি কেউ মনে করে পিকচার দেখবে, তাহলে পিকচার দেখানোর জন্য একেবারে পুলিশ রেডি রয়েছে। আজকে শুভেন্দুদা বলে দিয়েছে, মুখ্যমন্ত্রী পরিষ্কার নির্দেশ দিয়েছে, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন পরিস্থিতি মোকাবেলা করার জন্য। কাশ্মীরের প্রসঙ্গ তুললে তুমি, কাশ্মীরের থেকে শুরু করে গোটা ভারতবর্ষেই যেখানে যেখানে আমরা দেখেছি, উত্তরপ্রদেশেও একসময় সমাজবাদী পার্টি যখন ক্ষমতায় ছিল এই ধরনের ঘটনা ওরা ঘটাতো। আসামেও যখন তরুণ গগৈয়ের সরকার ছিল, কংগ্রেসের সরকার ছিল, সেই সময় এরা মানে পাথর ছুঁড়তে এক্সপার্ট। এরা পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার না হতে পারলেও পাথরটা ভালো ছুঁড়তে পারে, সেটা শেখানো হয়। তো এই দিন চলে গেছে, আমি বলবো এই দিন চলে গেছে যারা পুলিশের ওপরে আক্রমণ করবেন। পুলিশ আমাদের সুরক্ষার জন্য রয়েছে। সে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশরা তো আমাদের দায়িত্ব, নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। পুলিশের ওপরে যদি আপনার কোনো অভিযোগ থাকে, আপনি সেটা নিয়ম মেনে অভিযোগ জানাবেন, আপনি সরকারের কাছে অভিযোগ জানাবেন, আপনি আদালতে অভিযোগ জানাবেন। আপনি পুলিশের ওপরে আক্রমণ করতে পারেন না। ওই পুলিশকে ধমকানো, চমকানো, টেবিল থাপড়ে, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বলে গালাগালি, পুলিশকে দলদাস পরিণত করা, কুকুর বেড়ালের মতো করে রাখা, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই দিন চলে গেছে। এখন পুলিশের গায়ে হাত দিলে, পুলিশকে আঙুল তুলে কথা বললে, পুলিশকে ধমকালে, পুলিশকে গালাগালি করলে কিন্তু পুলিশও একেবারে সেইভাবেই ওষুধ দেবে। শুভেন্দু অধিকারী দেখা গেল যে তিনি পুলিশ কর্মীদের সঙ্গে দেখা করলেন, তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন যে ওনাদেরকে দেখা করলাম ওনাদের সঙ্গে। আমি সর্বসম্মতভাবে এটি বলছি, স্টেট গভর্নমেন্ট সব সময় পুলিশের পাশে রয়েছে, তাদের যা করণীয় তারা করবেন। তবে এই যে এতদিন ধরে তুমি একটু আগেই যেরকমটা বিশ্লেষণ করছিলে যে পূর্বতন সরকারের ক্ষেত্রে যে বারবার আমরা পুলিশের নিষ্ক্রিয়তার যে মানে একদম খোলা ছবি আমরা দেখতে পেয়েছি, সেখানে শুভেন্দু অধিকারীর এই আশ্বাসবাণী মুখ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে, সেটা কি পুলিশের সেই দাবাং রূপটা আমরা আর একবার দেখতে পাবো?
একদম নিশ্চিতভাবে পুলিশ এখান থেকে নিজেদের কনফিডেন্স ফিরে পেয়েছে। বিগত সরকারের সময় পুলিশেরও তো আত্মবিশ্বাসে একটা ঘাটতি দেখা গেছিল, তারা চাইলেও কিছু করতে পারতো না। অনেক পুলিশ কর্মী আমার পরিচিত রয়েছে, অফিসার আমার পরিচিত রয়েছে, যারা আমাকে মেসেজ করেছেন, আমাকে জানিয়েছেন ফোন করে যে দাদা আমরা সব কিছুই দেখছি, আমাদের চোখের সামনে হচ্ছে, কিন্তু আমাদের হাত বাঁধা, উপর মহল থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে না, আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। আমরা চাইলেই ঠান্ডা করে দিতে পারি, কিন্তু সেই নির্দেশ নেই, আমাদের হাত পা বাঁধা। সেই হাতের পায়ের বাঁধন পুলিশের খুলে দেওয়া হয়েছে। এখন পুলিশ যেটা ঠিক মনে করে সেটাই করবে। শুভেন্দু অধিকারী তো বলবে না পুলিশকে, মুখ্যমন্ত্রী বলবে না, যেরকম প্রধানমন্ত্রী অপারেশন যখন হয়, অপারেশন সিঁদুরের ক্ষেত্রে বা সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইকের ক্ষেত্রে সেনাকে তো বলে দেয়নি যে এইভাবে এইভাবে তোমরা অপারেশন করো। সেটা সেনাবাহিনী খুব ভালো করে বোঝে, ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে যে তোমরা যেটা ভালো বোঝো সেটা করো, যেটা করলে ভালো হয় সেটা করো। তো যারা এক্সপার্ট, পুলিশ তো এই বিষয়ে এক্সপার্ট, তারা ল অ্যান্ড অর্ডার, তারা এটার জন্য প্রশিক্ষণ নিয়েছে। তারা বাহিনী ঠিক করেছে যে আমরা এয়ার স্ট্রাইক করব, সেনাবাহিনী ঠিক করেছে আমরা সার্জিক্যাল স্ট্রাইক করব, সেনাবাহিনী ঠিক করেছে আমরা অপারেশন সিঁদুর করব। সেরকমভাবেই পুলিশ ঠিক করবে তারা লাঠি চালাবে না গুলি চালাবে না বুলডোজার চালাবে, নাকি তুলে নিয়ে এসে ঘাট ধরে রাতের বেলায় লকআপে ঢুকিয়ে ওষুধ দেবে। সেটা পুলিশ ঠিক করবে, যেরকম রোগ সেরকম ওষুধ দেওয়া হবে। পূর্বতন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বর্তমান মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী, এই দুই পুলিশ মন্ত্রীর মধ্যে যে বিপুল পার্থক্য, এই পার্থক্যটাকে কিভাবে দেখছো? বিশেষত বর্তমান পুলিশ মন্ত্রীর যে ভূমিকা, সেটি আমাদের সমাজে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে কি মনে করছো? ইতিবাচক প্রভাব ফেলবে না, অলরেডি মানুষের মনের মধ্যে যে ভয়টা ছিল না, সেই ভয়টা চলে গেছে। মানুষ দেখতে পাচ্ছে যে সরকারের সদিচ্ছা থাকলে পুলিশ কি কি করতে পারে, এবং আগামী দিনেও দেখতে পারবে। সবে তো সরকার গঠন হয়েছে, তার মধ্যেই একের পর এক যেভাবে অ্যাকশান নিয়েছে। আরজি করের কথা তুমি বললে, আরজি করের ঘটনায় আমরা দেখলাম একেবারে 3জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে দিয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে, এবং এরা প্রত্যেকেই জড়িত ছিল। প্রমাণ লোপাট থেকে শুরু করে ওই নির্যাতিতার পরিবারের সদস্যদেরকে টাকা অফার করা, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতে প্রমাণ লোপাটের জন্য তৃণমূল নেতাদেরকে সহযোগিতা করা, সব কিছু করেছেন। যা যা করতে হয় সব কিছু ওনারা করেছেন, দায়িত্ব নিয়ে করেছেন সরকারকে বাঁচানোর জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য। এই রাজীব কুমার, এই বিনীত গোয়েল, এই ইন্দিরা মুখোপাধ্যায়, এদের মতো অফিসার আর থাকবে না। আরও একটি বিষয় একটু উল্লেখ করতে চাইবো, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে বেশ কিছু আমরা অ্যাকশন দেখতে পেলাম। অ্যাকশন কীরকম? প্রথমেই এই তিলজলাতে বুলডোজার চললো, সেখানে অবৈধ কারখানা ভেঙে গুড়িয়ে ফেলা হলো, বিভিন্ন রকমের অবৈধ নির্মাণ গুড়িয়ে ফেলা হচ্ছে। আমরা যদি একটু স্টেশনগুলোর দিকে নজর দিই তাহলে দেখতে পাবো শিয়ালদা কি হাওড়া, সেখানে যে সমস্ত ঠেলাতে করে একদম পুরোপুরি ফুটপাত দখল করে নিয়ে এতদিন পর্যন্ত দখলদারি চলেছে, সেই সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এই যে এই বুলডোজার নীতি, এইটা বাংলায় কতটা প্রয়োজন ছিল বলে মনে করো? প্রয়োজন ছিল বলেই তো মানুষ পরিবর্তন করেছে। মানুষ যারা প্রতিনিয়ত যাতায়াত করেন শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে, তারা এগুলোতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তারা স্বচ্ছতা চেয়েছিল, স্বচ্ছতা হচ্ছে। মানুষের দাবি মেনে, এটা তো জনগণের সরকার, জনতার সরকার, এটা বিজেপির সরকার না। বিজেপির সরকার হতে পারে, কিন্তু সরকারটা গঠন করেছে মানুষ। মানুষের রায় ছিল যে স্বচ্ছতা আনতে হবে পশ্চিমবঙ্গে। একটা সিন্ডিকেট চলতো, এই হকারদের বসানোকে কেন্দ্র করে টাকা তোলা হতো। একটা জায়গা পাইয়ে দেওয়ার জন্য কেউ একটা চা বিক্রি করবে, তার থেকে টাকা তোলা হতো। তো পুরো শিয়ালদা স্টেশন চত্বর, হাওড়া স্টেশন চত্বর নয়, শুধু ছোট ছোট যেগুলো স্টেশন রয়েছে সেখানেও এই সাফাই অভিযান চলছে। স্টেশনের ভেতরে বা স্টেশন পরিসরের মধ্যে রেলের জায়গাতে কোনো রকম অবৈধ দখলদারি চলবে না। বছরের পর বছর ধরে রেলের উন্নয়ন আটকে রয়েছে। আমরা ডবল ইঞ্জিনের সরকারের কাছে কি চেয়েছিলাম? যে উন্নয়ন হোক। আজকে চিংড়িঘাটা মেট্রোর উন্নয়ন আটকে দিয়েছিল এই রাজ্যের সরকার, রেলওয়ের উন্নয়ন আটকে দিয়েছিল। এই উন্নয়নগুলো তো এখন দ্রুত গতিতে চলবে, একেবারে ডবল ইঞ্জিন লাগিয়ে যে গতি পাওয়া যায় সেই গতিতেই চলবে, এবং দেখতে পারবে মানুষ। আমি বলবো 1 বছর অপেক্ষা করুন আপনারা, একেবারে পশ্চিমবঙ্গের চেহারাটা 1 বছরেই, গত 15 বছরে যেভাবে বদলায়নি 1 বছরে তার থেকে বেশি বদলে যাবে। এবং এই সিন্ডিকেট রাজ খতম করার দরকার ছিল। অবৈধ বেআইনি
নির্মাণের কথাও তুমি বললে, এগুলো তো তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে চুনোপুটি নেতা এরা করেছে। পুকুর ভরাট করে জলা জমি এগুলো দখল করে, মানুষের জমি দখল করে বেআইনি নির্মাণ, কোনো রকম প্ল্যান নেই, পরিকল্পনা নেই, কোনো রকম অনুমতি নেই পৌরসভার, নিজেদের মতো করে বিল্ডিং তুলেছে এবং একটা টাকা তৃণমূল নেতাদেরকে পৌঁছে দিয়েছে। তার আবার 25% রেখে 75% কালীঘাটে ভাইপোর কাছে পৌঁছে গেছে। তো এই টাকা খাওয়া খাইর কাজ, এটা তো বন্ধ। দাদা এবারে একটু অন্য প্রসঙ্গে আসি। আমরা দেখলাম যে এই পুরোহিত মুয়াজ্জিন যারা রয়েছেন আর কি, তাদের ভাতা বন্ধ করে, কাজী, তাদের ভাতা বন্ধ করে দেওয়া হলো। এই বিষয়টিকে কিভাবে দেখছো? একদম বেশ করেছে, সঠিক কাজ করেছে। আজকে বামেরা কোথায়? আজকে সেকুমাকুরা কোথায়? আজকে তৃণমূল কোথায়, যারা এতদিন বলছিলেন বিজেপি ধর্মের রাজনীতি করে? ধর্মের যদি রাজনীতি করতো তাহলে তো ওই পুরোহিতদের ভাতা বন্ধ করতো না, শুধু মুয়াজ্জিমদের ভাতা বন্ধ করতো। ধর্মের ভিত্তিতে কোনো ভাতা দেওয়া উচিত নয় কোনো সরকারের। বিজেপি কোনো রাজ্যে এই রকম কোনো প্রকল্প চালায় না, কোনো রাজ্যে চালায় না। বিজেপি তো এতগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে, এতগুলো বছর ধরে কোনো রাজ্যে এরকম কোনো প্রকল্প নেই। বিজেপি কোথাও সরকারি টাকাতে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন, মন্দির করেছেন, মসজিদ করেছেন, এগুলো করেনি। সরকারি টাকা এগুলো হবে না। সরকারের টাকা মানে আমাদের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, তোমার টাকা, সাধারণ মানুষের টাকা। আমরা পরিশ্রম করে ট্যাক্স দিচ্ছি যাতে রাজ্যের উন্নয়ন হয়, সার্বিক উন্নয়ন, হাসপাতাল যাতে উন্নয়ন হয়, স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নয়ন হয়, স্কুলগুলো যেগুলো বন্ধ হয়ে গেছে সেখানে শিক্ষক নিয়োগ হয়, শিক্ষা কাঠামো যাতে আরও ভালো হয়, সেইগুলোর জন্য আমরা ট্যাক্স পে করছি। রাস্তাঘাট যাতে ভালো হয়। আমরা তো পুরোহিত যারা রয়েছেন, মুয়াজ্জিম যারা রয়েছেন, ইমাম যারা রয়েছেন, তাদেরকে ভাতা তারা কি সমাজের ভালো কাজে আসে বলো তো? কি সমাজের ভালো কাজে আসে তারা? আমাদের সমাজের কোন কাজটাতে আসে? কোনো কাজেই তো তাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের ক্ষেত্রে কোনো ভূমিকা নেই। সাধারণ মানুষের জীবন জীবিকার উপরে তাদের কোনো প্রভাব নেই। তাহলে তাদেরকে কেন সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় ভাতা দেওয়া হবে? ধর্মের নামে ভাতা চলবে না। হ্যাঁ, ইমাম, পুরোহিত, মুয়াজ্জিম যারা রয়েছেন, মৌলবি যারা রয়েছেন, তারা পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিক। আমি তুমি যে প্রকল্পের সুবিধা পাবো, সরকারি প্রকল্পের, সরকার এই রাজ্যের নাগরিক হিসাবে একজন সেই সুবিধা পাবে। তুমি যদি অন্নপূর্ণা যোজনার টাকা পাও, তাহলে মৌলবীর স্ত্রীও পাবে। দেবগৌড়দা, আমরা বারবার দেখেছি কোনো কিছু, সামান্য কিছু ঝামেলা হলো কি হলো না, সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম সরকারি সম্পত্তি ভাঙচুরের একটা প্রবণতা বঙ্গবাসীর একাংশের মধ্যে দেখা যেত। যেমন ধরো কোনো গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশের গাড়ি ভাঙচুর করা, কোনো রেলওয়ে স্টেশনে ঢুকে গিয়ে সেখানে ভাঙচুর করা, ট্রেন জ্বালিয়ে ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া, বাসে আগুন ধরিয়ে দেওয়া। তবে এক্ষেত্রেও কড়া নির্দেশিকা জারি হয়েছে যে যদি এরকম কাজ হয় তাহলে যারা যারা এই কাজের সঙ্গে জড়িত তাদেরকে সিসিটিভি ফুটেজ দেখিয়ে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং প্রয়োজন পড়লে ভিটেমাটি বিক্রি করেও এই সরকারি সম্পত্তির জন্য আর কি যা যা কিছু ক্ষতিপূরণ আদায় করা হবে। এই ব্যাপারটাকে কিভাবে দেখবে? এটা তো উত্তরপ্রদেশে হয়েছে, আর বাংলাতে এটা করার জন্যই আমরা পরিবর্তনটা এনেছি। বিভিন্ন আন্দোলন বিক্ষোভে দেখেছি আমরা একটা সম্প্রদায় যারা দুধেল গাই, তারা এটা করেছে। সিএ আন্দোলনের সময় আমরা দেখেছি হাজারদুয়ারি এক্সপ্রেস জ্বালিয়ে দিয়েছে। সেটা তো পাবলিক প্রপার্টি, এটা তো গভর্নমেন্ট প্রপার্টি, পাবলিক প্রপার্টি। আমাদের সাধারণ মানুষের জন্য। ওই ট্রেনে তো আদানি আম্বানিরা যায় না, আমরা যাই, তুমি যাও, সাধারণ, এবং যারা জ্বালিয়েছে তারাও যায়, তাদের ছেলেমেয়েরা যায়। তো সেই সরকারি সম্পত্তি নষ্ট করা, আমার আপনার ট্যাক্সের টাকাতে যেটা তৈরি হচ্ছে, মেরামত হচ্ছে, মেনটেনেন্স হচ্ছে, সেই সম্পত্তি নষ্ট করার অধিকার কারো নেই। যারা এই কাজ করবেন, বিগত দিনে যারা করেছেন ভুলে যান। আবার যদি কেউ মনে করেন যে ওই ট্রেনটা জ্বালিয়ে দিই, ওই সরকারি বাসটা ভেঙে দিই, ওই পুলিশের গাড়িটাকে জ্বালিয়ে দিই, ঠিক আছে, বিক্ষোভ দেখান। আপনাদের কোনো বিষয় নিয়ে বিক্ষোভ থাকলে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার বিক্ষোভ দেখানোর। মানুষের ওপরে আক্রমণ করে, মানুষের সম্পত্তি নষ্ট করে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে, যেরকম মুর্শিদাবাদের শামশেরগঞ্জে হয়েছে, বেছে বেছে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, কিভাবে হিন্দুরা পলায়ন করেছিল সেখান থেকে, সেই ছবি আমরা সবাই দেখেছি এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সেটা মনে গভীর প্রভাব ফেলেছে বলেই আজকে পরিবর্তনটা করেছে বাঙালি হিন্দুরা একজোট হয়ে। তো এই ঘটনা যদি আপনারা পরবর্তীতে ভাবেন যে আবার করবেন, তাহলে বুলডোজার চলবে, শুধু অ্যারেস্ট হবে না। অ্যারেস্ট তো হবেই। ওই যে বললে জমি বাড়ি বিক্রি করে একেবারে সব কিছু ক্ষতিপূরণ নেওয়া হবে, বুলডোজার চলবে, 14 পুরুষকে খেসারত দিতে হবে,
তাই কোনো পাথরটা হাতে তুলে ট্রেনের দিকে ছোড়ার আগে, বাসের দিকে ছোড়ার আগে বা পাবলিক প্রপার্টি সরকারি সম্পত্তি নষ্ট করার আগে 14 বার ভাববেন, দরকার হলে 100 বার ভাববেন, ভেবে চিনতে তারপরে পাথরটা ছুড়বেন যে এর পরিণাম কি হতে পারে। সিসিটিভি গোটা রাজ্য জুড়ে লাগানো হবে, আরও বেশি করে লাগানো হবে। একজনকেও ছাড় দেওয়া হবে না যারা এই কাজগুলো করবেন, যে ধর্মেরই হন না কেন। আবার দেখা গেল যে মহিলা সশস্ত্রীকরণে তিনি যা কিছু কথা দিয়েছিলেন সেই মতোই শুভেন্দু অধিকারী সেই পদক্ষেপ নিতেও ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। অন্নপূর্ণা ভাণ্ডার বলা হয়েছে সামনের মাসের 1 তারিখ থেকেই কার্যকর করা হয়ে যাবে। প্রত্যেকে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের সেটা অটোমেটিকলি অন্নপূর্ণা ভাণ্ডারে পরিবর্তন হয়ে যাবে, অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আবার দেখা গেল যে ক্যাবিনেট বৈঠকে যেরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বাসে বা যানবাহনে সেখানে মহিলাদের আর কি বিনামূল্যে তাদের আর টিকিট লাগবে না। মহিলা সশস্ত্রীকরণের এতদিন পর্যন্ত শুধুমাত্র গালগল্প যে তৃণমূল সরকার দিয়েছিল সেটা কি এই নতুন সরকার এসে সত্যি সত্যিই কার্যকর এবং বাস্তবায়িত করলো বলে মনে করছো? বিজেপি তাদের নির্বাচনী যে সংকল্পপত্র ছিল সেখানে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলোই পূরণ করবে। মোদিজি একটা কথা বলেন না যে মোদিজি কা গ্যারান্টি মতলব গ্যারান্টি কা গ্যারান্টি। মোদিজি যেটা কথা দিয়ে গেছেন পশ্চিমবঙ্গের মাটিতে এসে সেই কথা তো রাখতেই হবে, এবং সেই সব কিছু শুরু হয়ে গেছে। আমরা দেখলাম অগ্নিমিত্রা দিদি বললেন একেবারে যে আপনারা মহিলারা যা ইচ্ছা আপনারা করবেন, যেখানে ইচ্ছা যাবেন, যখন খুশি বেরোবেন বাড়ি থেকে, কেউ বলবেন আপনাদেরকে। 8টার মধ্যে সব থেকে বড় ইস্যু ছিল তো নারী সুরক্ষা। নারী সুরক্ষা, মেয়েরা যদি রাস্তায় নিরাপদভাবে না বেরোতে পারে, তাদের যদি সুরক্ষা নিয়ে তারা চিন্তিত থাকে, তাহলে এর থেকে বড় ইস্যু কিছু হতেই পারে না পশ্চিমবঙ্গে। তো এই জন্যই মা বোনেরা এই লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা বাড়িয়ে দেওয়ার পরেও তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। কেন দিয়েছে? নিরাপত্তা চায়। আমার মেয়েটা, তোমার মা চিন্তা করবে যে এই যে তুমি বেরিয়েছো, তুমি রাতের বেলায় বাড়ি ফিরবে, হয়তো কাজকর্ম করে রিপোর্টিং করে বাড়ি ফিরবে, সুস্থভাবে বাড়ি ফিরবে কিনা এটা নিয়ে তোমার মা চিন্তায় থাকতো। 500 টাকা ঢুকবে কিনা সেটা নিয়ে চিন্তায় থাকতো না। তো সেই জায়গাটা থেকে মানুষ পরিবর্তন চেয়েছে, মেয়েরা পরিবর্তন চেয়েছে। এবং অন্নপূর্ণা ভাণ্ডারের কথা বলে সেটা তো বিজেপি বলেই ছিল যে আমরা এসে ক্ষমতায় 3000 টাকা করে দেব, সেটা শুরু হয়ে যাবে। ঘোষণা করে দিয়েছে 7th পে কমিশন, সেটাও আজকে বলেছে। এবং এরপরে ডিএ নিয়েও আলোচনা হবে ক্যাবিনেটে, সেটাও ইসে হবে, বকেয়া ডিএ মহার্ঘ ভাতা যেটা রয়েছে সেটাও দেবে। যা যা প্রতিশ্রুতি ছিল, বাসে মহিলাদের কোনো রকম টাকা পয়সা লাগবে না, একদম ফ্রিতে বিনামূল্যে তারা যাতায়াত করতে পারবেন, সেই প্রতিশ্রুতিও আজকে পূরণ হলো একের পর এক। এই কয়দিনে এখনো পুরোপুরি মন্ত্রিসভা গঠন হয়নি, সেখানেই এত কিছু প্রতিশ্রুতি একেবারে পূরণ করে দিচ্ছে, ঢেলে দিচ্ছে। তাহলে তুমি ভাবো, আমি ওই যে বললাম 1 বছরে যা উন্নয়ন হবে পশ্চিমবঙ্গে, বিগত 15 বছরে সেই উন্নয়ন তৃণমূল কংগ্রেস করতে পারেনি। এখানে কিম্ভূত কিমাকার একটা স্ট্যাচু বানিয়ে, ওখানে একটা ঘড়ি বানিয়ে, হ্যাঁ, অবৈধভাবে বেআইনিভাবে, সেটাকে উন্নয়ন বলে না। কলকাতার রাস্তাঘাটগুলোর কি অবস্থা, ঠিক আছে? তো উন্নয়ন প্রকৃত অর্থে কীরকম উন্নয়ন হয় সেটা বিজেপি সরকার দেখিয়ে দেবে, এবং মানুষও দেখতে পারবে। আমার মনে হয় কথা বলার থেকে বেশি কাজে মানুষ বিশ্বাস করে, এবং সেই কাজের মাধ্যমেই আমাদের পরিচয় হবে, সরকারের পরিচয় হবে। দাদা, শেষ প্রশ্ন থাকছে। এই যে আরজিকর মামলা দিয়ে শুরু হলো, তিনজন আইপিএস, বাঘা আইপিএসকে সাসপেন্ড করে দেওয়া, তারপরে দেখলাম হঠাৎ করেই যে ইডির মতন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আবার অ্যাক্টিভ ফর্মে ফিরে গেলেন। এখন বর্তমানে প্রাক্তন যিনি দমকল মন্ত্রী সুজিত বসু, তিনি এখন গ্রেফতার। এবং দেখা গেল যে একটু আগেই শান্তনু সিনহা বিশ্বাসের কথা তুমি বলছিলে, শান্তনু সিনহা বিশ্বাস, এবং অবশেষে সোনা পাপ্পুকেও আর কি হেফাজতে নেওয়া হবে, এরকমটাই আর কি আমরা দেখতে পাচ্ছি। তো এবারে কি কালীঘাট পর্যন্ত যাচ্ছে বিষয়টি? নিশ্চয়ই যাবে। ভাইপো খুব তাড়াতাড়ি গ্রেপ্তার হবে। আমি তো কথাটা এমনি এমনি বলিনি। পিসি ভাইপো বাড়ি থেকে বেরোচ্ছে না, কেন বেরোচ্ছে না? ভয়ে। এখন তো ভাইপো বিদেশে পালানোর চেষ্টাও করছে। এই যে টাকা পয়সা নিয়েছে এগুলো নিয়ে দুবাই ঠুবাই পালানোর চেষ্টা করছে, কিন্তু পালাতে পারবে না, সব গ্রেপ্তার হবে। ডবল ইঞ্জিনের সরকার তো শুধু ডবল গতিতে উন্নয়ন করবে না, ডবল গতিতে এইবার ইনভেস্টিগেশন হবে, তদন্ত হবে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রাজ্যের তদন্তকারী সংস্থা সবাই মিলেমিশে এইসব চুনোপুটি চোর থেকে শুরু করে রাঘব বোয়াল চোর,
তোলাবাজ যারা রয়েছে তাদের হিসাব করবে, তাদের খাতা অলরেডি খোলা শুরু হয়ে গেছে। একে একে দেখো, এখন প্রতিদিনই সিজিও কমপ্লেক্সে লাইন লেগে যাবে, লালবাজারে লাইন লেগে যাবে। চোর চিটিংবাজ যত আছে সব ধরা পড়বে, কাউকে রেয়াত করা হবে না। নরেন্দ্র মোদীজি বলেছিলেন, না খাউঙ্গা না খানে দুঙ্গা। তো যারা যারা খেয়েছেন একেবারে মুখের ভেতরে হাত ঢুকিয়ে, গলার ভেতরে হাত ঢুকিয়ে সব বের করবে। যা যা অবৈধ সম্পত্তি তৈরি করে রেখেছেন, এখানে ওখানে ফ্ল্যাট কিনে রেখেছেন, বাগান বাড়ি করে রেখেছেন, হোটেল রেস্টুরেন্ট করে রেখেছেন, ফ্যাক্টরি করেছেন, সব বাজেয়াপ্ত হবে, চিন্তা নেই। মানুষের টাকার হিসাব দিতে হবে।